রাস্তায় ক্ষিতীশকে চড় মেরে উচিত শিক্ষা দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপানকে বার করার চেষ্টা করছে অগ্নিজিৎ মুখার্জি, আর তার জন্য সব রকম দুর্নীতি করতেও সে একদম রেডি। এর মধ্যেই চলে এসেছে মেহেক আর বলে, পাপা তুমি কেন কৃপানকে বার করতে চাইছো? ও তো একজন দাগী ক্রিমিনাল, আর একজন ক্রিমিনালের উচিত শাস্তি পাওয়া। ও যদি শাস্তি না পায় তাহলে কি করে হবে? ওকে তুমি বার করো না জেল থেকে, ওকে শাস্তিটা পেতে দাও পাপা। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, তোমাকে এসবের মধ্যে নাক গলাতে হবে না। আমি কি তোমাকে বলেছি এসবের মধ্যে নাক গলাতে? তাহলে তুমি এসবের মধ্যে নাক গলাতে চাইছো কেন? মেহেক বলে, কারণটা ও তো একজন ক্রিমিনাল, ওকে যদি তুমি এইভাবে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসো তাহলে ও বাইরে বেরিয়ে আবার কোনো না কোনো অন্যায় করবে, তাই আমি বারণ করেছি, ব্যাস এটাই। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি আমাদের মধ্যে কেন ঢুকছো? মেহেক বলে, তোমাকে তো সারাক্ষণ দেখে যাই যে তুমি একজন খুব ভালো লয়ার, তুমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করছো, কিন্তু তুমি এখন কি করছো বলো? এটা করলে কি আর তোমার মান সম্মান রক্ষা পাবে? তুমি হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবে ঠিকই, কিন্তু মান সম্মান তো আর কিছুই থাকবে না, সেই জন্যই তোমাকে বারণ করলাম। অগ্নিজিৎ মুখার্জি বলে, বললাম না তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমাকে এসব নিয়ে ভাবতে দাও, এসব থেকে তুমি দূরে যাও। আর হ্যাঁ, কখনো পাপার মুখে মুখে কথা বলবে না, এটা আমি একদম সহ্য করতে পারি না। তার মধ্যেই চলে এসেছে তখনই জাগৃতি আর বলে, কি হয়েছে, এত ঝামেলা কিসের? তুমি মেয়েটাকে এইভাবে বকছো কেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, মেয়েটা যদি বকার মতন কোনো কাজ করে থাকে তাহলে তো বকতেই হবে, তাই না জাগৃতি? শোনো, স্বস্তিককে নিয়ে আমি বেরোবো, কয়েকদিনের জন্য আমি একটু দূরে যেতে চাই। স্বস্তিককে নিয়ে আমি একটু আলাদা করে সময় কাটাবো, ওর একটু এই সময় হাওয়া পরিবর্তনের দরকার আছে। জাগৃতি বলে, কি বলছো? ও তো অসুস্থ, ওকে এখন বাড়িতে রেখে সময় সময় ওষুধ, জল, খাবার ঠিক সময় দিলে সুস্থ করে দেওয়া যাবে, না হলে তো অসুস্থ হয়ে পড়বে আরও। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই শোনো, আমার ছেলের বিষয়ে আমি সব থেকে ভালো জানি, তাই আমাকে এসব বলতে আসতে হবে না, আমরা কোথায় যাব সেটা তোমাকে জানিয়েই যাব। জাগৃতি ভাবে, শুধুই কি স্বস্তিকের হাওয়া পরিবর্তন, নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে? আমার তো যথেষ্ট সন্দেহ লাগছে এখানে অন্য কোনো ব্যাপার আছেই। এর মধ্যেই স্বস্তিকের সাথে দেখা করতে চলে গেছে গীতা, আর তখনই স্বস্তিক বলে, আমার হাতটা টিপে দেখুন তো আমার সব ঠিকঠাক চলছে কিনা। তখনই গীতা বলে, ধুস, আমি কি ডাক্তার নাকি? স্বস্তিক বলে, আরে হ্যাঁ, আপনি হলেন কার্ডিওলজিস্ট, আপনি হলেন হৃদয়ের ডক্টর, আমার হৃদয়ের ডক্টর, আর কারুর না। আপনাকে দেখলে আমি খুব ভালো থাকি, আমার মন খুব উৎফুল্ল হয়ে ওঠে শুধুমাত্র আপনাকে দেখলে, লেডি সালমান খান। আর তখনই গীতা দেখে বলে, ঠিকঠাকই চলছে পালস রেট, কেন বলুন তো? তখন স্বস্তিক বলে, কারণ এই যে আপনাকে দেখলেই তো আমার বুকের ধূপকরানি বেড়ে যায়, খুব ভালোবাসি তো আপনাকে, ভীষণ ভালোবাসি। আমি সবসময় চাই আপনার সাথে থাকতে, আপনার সাথে কথা বলতে, সবসময় আপনার সাথে অ্যাটাচ হয়ে থাকতে চাই। গীতা বলে, সুস্থ হয়ে নিন, তারপরে আপনার মনের ইচ্ছা পূরণ করব। এরপর স্বস্তিক বলে, সুস্থ হয়ে গেলেই ওই চৌরাস্তায় গিয়ে সবার সামনে একটা চোঙা নিয়ে বলবো আমি আপনাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি সবার সামনে চিৎকার করে আপনাকে ভালোবাসার কথা বলবো। গীতা তখন বলে, আমিও যে আপনাকে খুব ভালোবাসি স্বস্তিকবাবু, চৌরাস্তায় গিয়ে আমিও আপনাকে ভালোবাসার কথাই বলবো। স্বস্তিক তো খুব খুশি হয়ে যায় আর বলে, কবে যে আপনাকে আমি নিজের করে পাবো সেদিন আমি সব ভালোবাসায় আপনাকে ভরিয়ে দেব, কারণ আপনি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আপনাকে আমি এতটাই ভালোবাসি। এরপর গীতা বলে, হয়েছে, আপনি রেস্ট নিন, আমি বরং যাই, আমাকে বেরোতে হবে। স্বস্তিক তখন বলে, আবার কখন আসবেন? আপনি এই যে আসলেন না, আপনার এই রেস্টটুকুনি আমি থাকতে চাই। তখনই গীতা বলে, খুব তাড়াতাড়ি চলে আসবো, আপাতত আপনি আমার রেস্টটুকু নিয়ে কাটান, বাকিটুক সময় আমি টাইম নিয়ে চলে আসবো। এই বলেই গীতা বেরিয়ে যায়। ভজন সমস্ত কথা আড়াল থেকে শুনে নিয়ে বলে, স্বস্তিক, তোমায় যে গীতাকে ভুলতেই হবে, কিছু করার নেই, অলরেডি কাব্যর সাথে তোমার বিয়ের সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে, তোমায় যে কাব্যকেই বিয়ে করতে হবে আর কাব্যকে নিয়ে খুশিতে থাকতে হবে, কিছু করার নেই, এগুলো আগে থেকে প্ল্যান হয়ে রয়েছে। এর মধ্যেই কিছু গুন্ডা চায়ের দোকানে দাঁড়িয়ে একটা মেয়েকে নিয়ে অসভ্যতামি করতে থাকে। সেই মেয়েটা খুব বিরক্ত হয়। এরপরে গীতা এসে সেই গুন্ডাটার গালে ঠাস করে চড় মেরে দেয় আর বলে, রাস্তায় মেয়েদেরকে দেখলে কি নিজের সম্পত্তি বলে মনে হয় নাকি? খবরদার, আর কোনো মেয়ের দিকে যদি এইভাবে ইঙ্গিত দিয়ে তাকিয়েছিস তাহলে তোর অবস্থা আমি খারাপ করে নেব, সেকশন লেগে যাবে গায়ের সাথে।
তখনই সেই গুন্ডাটা বলে, এই তুই কে রে যে আমাদের গায়ে হাত তুলছিস? গীতা বলে, আমার নাম হলো অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি। আশা করি নামটা বুঝতে পেরেছিস। এর মধ্যেই গুন্ডাটা বলে, এত বড় ক্ষমতা, হ্যাঁ, আমার গায়ে হাত দেওয়া? তোকে আমি ছাড়বো না। এর মধ্যেই চলে এসেছে দেবরূপার সেই হাজবেন্ড ক্ষিতীশ আর বলে, কি ব্যাপার গীতা এলএলবি, রাস্তায় দাঁড়িয়ে সবাইকে চড় মারা হচ্ছে? তখনই গীতা বলে, আপনার গীতাতে? ক্ষিতীশ বলে, এখন তো দেখা যায় যে খবরের কাগজে, টিভিতে সব সময় একটাই নাম, গীতা, যার কিনা পরকীয়া রয়েছে, কখনো ভাইয়ের সাথে, কখনো দাদার সাথে, কখনো দাদা বা ভাই, যে কেউ সাথে আপনি যেভাবে জুড়ে গেছেন, আপনাদের প্রেমের সম্পর্ক, ছি 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 ছি, দেখতে দেখতে কান্না একেবারে পচে গেল। আর তখনই গীতা বলে, মুখ সামলে কথা বলুন, ঠিক আছে, না হলে কিন্তু এরপর আর ক্ষমা করব না। এই বলেই ঠাস করে চড় মেরে দেয়। ক্ষিতীশ বলে, আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন? গীতা বলে, বেশ করেছি, প্রয়োজন পড়লে আবারও মারব, চাইলে কিছু করে দেখান। ক্ষিতীশ তখন বলে, কি করতে পারি আর কি পারি না সেটা সময় আসলেই দেখিয়ে দেব। সব সময় এই বাড়াবাড়িটা করবেন না, ঠিক আছে তো? সামনেই হিয়ারিংয়ের ডেট আসছে, আর সেদিন আমরা নির্দোষ প্রমাণিত হবই। গীতা বলে, চেষ্টা করে দেখুন পারেন কিনা। অবশ্য আপনারা তো সবাই সব কিছুই করতে পারেন। একজন মহিলাকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছেন আপনি, তার শাস্তি তো আপনাকে পেতেই হবে ক্ষিতীশবাবু। আর এই যে দোয়েল দেবী, চিন্তা করবেন না, শাস্তিটা আপনিও কিছুটা হলেও পাবেন। আপনি যে একেবারেই বেকসুর খালাস পেয়ে যাবেন তেমনটা কিন্তু নয়। আসি তাহলে, বলেই বেরিয়ে যায় স্কুটি নিয়ে। তখনই দোয়েল বলে, ক্ষিতীশ, আমার কিন্তু সত্যি খুব ভয় করছে। আমি ফেসে যাব না তো? মানে তুমিও আবার ধরা পড়ে যাবে না তো? ক্ষিতীশ তখন বলে, একদমই না, আমাদের পাল্লা ভারী আছে, কারণ আমাদের দিকে আছে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি নিজেই। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি খেতে বসে পড়েছে। তার মধ্যেই জাগৃতি বলে, সবাই বসে পড়েছ? আর তাহলে বাকি নেই খেতে দিইনি। এর মধ্যেই চলে এসেছে গিনি আর বলে, বাবা, সাত্বিককে আপনি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন, ও কতদিন এইভাবে অন্য জায়গায় পড়ে থাকবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, অসম্ভব, আমি ওকে কিছুতেই বাড়িতে নিয়ে আসতে পারবো না। ও শাস্তি পাবে, ও এই কেসে শাস্তি পাবেই পাবে। মেহেক তখন বলেন, পাপা, বড়দা তো তোমারও ছেলে, তুমি ওর সাথে এরকম কথা বলছো কেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমাকে না সকালবেলায় বললাম আমার সাথে একদম বাড়াবাড়ি করবে না, আর তোমার মত আমার উপর চাপিয়ে দিচ্ছ কেন? তোমাকে আমি কোনো কৈফিয়তও দেব না। সাত্বিকের কথা বলতেই গিনি তখন বলে, সাত্বিক কেন আসবে না বাবা, এটা তো নিজের বাড়িও। তার মধ্যে কিছুজন বলে, তুমি তো আগে সাত্বিককে সহ্য করতে পারতে না, হ্যাঁ, কত সাত্বিককে কথা বলে নিচ্ছ, আর সাত্বিকও তো তোমাকে কথা শুনিয়েছে, এখন দরদ একেবারে উঠলে উঠছে যেন। এর মধ্যে গীতা ফোন করেছে গিনিকে আর বলে, শোন, তুই আমার বরকে আমাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে যা, আর যদি তুই সাত্বিককে ফিরিয়ে নিয়ে যেতে না পারিস তাহলে বুঝবো তোর সাথে সাত্বিকের সম্পর্ক এখনো রয়েছে। গীতা তখন বলে, দিদি, মুখ সামলে কথা বল। গিনি তখন বলে, আমি একদম ঠিক কথাই বলেছি।